যেন এ বিষয়ে কোনো প্রশ্ন তুলতে না পারে সেজন্যও শুধুমাত্র বিটিভির একজন পরীক্ষিত আওয়ামী সাংবাদিককে পিলখানার ভেতরে নিয়ে যাওয়া হয়, যার নাম মুশফিকা নাজনীন, যিনি মুন্নিসার ঘনিষ্ঠ বান্ধবী। 25 তারিখ থেকে পরবর্তী কয়েকদিনের সব অপকর্মের সাক্ষী সাংবাদিক মুশফিকা নাজনীনকে জিজ্ঞাসাবাদ করলে ওই রাতের অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। সেই রাতে সবচেয়ে রহস্যজনক ঘটনা হলো, হোটেল আম্বালায় বৈঠক শেষে সাংবাদিকদের জানানো হয়েছিল বিডিআর সেনাবাহিনীর পরিবর্তে পুলিশের কাছে অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। অথচ সরকারের প্রতিনিধি দলটি 10,000 বিডিআরের অস্ত্র জমা নিতে পিলখানায় আইজিপি ছাড়া কোনো পুলিশ সদস্য তাদের সাথে নেয়নি। ভেতরে কেন পুলিশ নিয়ে যাওয়া হয়নি সেই বিষয়টি জানতে 2009 সালের 27 ফেব্রুয়ারি অ্যাডভোকেট কামরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারী দল। সেই রেকর্ডের একটি কপি আমাদের অনুসন্ধানে উঠে এসেছে। কোর্টের থেকে যখন বেরিয়ে আসেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে ঠিক আছে আপনারা জমা দিতে থাকেন, আমরা যাই। না জমা রাখার পর যেটা উনি বাইরে এসেও মিডিয়াকে বলেছিলেন, হ্যাঁ ওনারা জমা দিচ্ছেন, আমি চলে আসছি। হ্যাঁ এইটাই মনে হয় চাবি নিচে না দিয়েছে। সকাল পর্যন্ত তারা সব জমা করে দেবে, সকাল পর্যন্ত তারা সব জমা করে দেবে। আমাদের 8টা সাড়ে 8টার মধ্যে আমরা আবার পুলিশের হ্যান্ড ওভার করে দেবে পিটিআই। এটাই কিন্তু ফাইনাল কথা আমাদের সাথে। সেই অনুযায়ী সকালে আমরা গেছি, মানে পুলিশকে হ্যান্ড ওভার করবে, কিন্তু কোনো পুলিশ যায়নি ভিতরে। সকালে তো পুলিশ না বলছি যে না, রাত্রে যে হ্যান্ড ওভার হলো, রাত্রে তো পুলিশের কাছে যায় নাই অস্ত্র, সুতরাং তাদের কাছে ছিল, তাদের কাছে রয়ে গেল। যাই হোক, পুরো ঘটনাটা যে পরিকল্পিত সেটা বিটিভির ধারণ করা ওই ফুটেজ দেখলেই বোঝা যাবে। বিডিআরের সকল সদস্যের অস্ত্র সমর্পণ করার কথা থাকলেও হাতে গোনা কয়েকজন তাদের অস্ত্র জমা দেয়। ছোট একটি টেবিলের উপর যখন বিডিআর সদস্যরা অস্ত্র জমা দিচ্ছিল, ঠিক একই সময়ে অন্য বিডিআর সদস্যরা অস্ত্র হাতে নিয়ে বীরের মতো পাশে হাঁটাহাঁটি করছিলেন। ঘটনার এখানেই শেষ নয়। অস্ত্র সমর্পণের নাটক শেষে যারা অস্ত্র জমা দিয়েছিলেন তারাই আবার জমা দেওয়া অস্ত্রগুলো হাতে তুলে নিচ্ছিলেন। বিটিভির ক্যামেরাম্যান হয়তো ভুলক্রমে নাটকের বাইরের ওই দৃশ্য ধারণ করে ফেলেছিলেন। 25 তারিখ রাত যতই গভীর হয়েছে, সরকারের ষড়যন্ত্র ততই দিনের মতো পরিষ্কার হতে থাকে। সরকারের পরিকল্পনায় রাতে বিডিআরের আত্মসমর্পণের দাবি করে পিলখানায় ঢুকা সরকারি প্রতিনিধি দল ভোর 4:10 বেরিয়ে আসে নিজেদের বাছাই করা মাত্র 15 জন জিম্মিকে উদ্ধার করে। তাহলে মানে যে কোনো হোস্টেজ রেস্কিউ, মানে যে কোনো হোস্টেজ রেস্কিউ অপারেশনের প্রথম তো আমার হোস্টেজের কে কে আছে, অফিসার এবং তার পরিবার। কয়জন অফিসারকে আমার সাথে আনলাম, কয়জন প্লাস হোস্টেজের মধ্যে সব থেকে বড় হোস্টেজ যেটা ডিজি এবং তার পরিবার, তাদের কেউই আসলো না। তাদের বেঁচে আছে না মরে গেছে তাও জানলাম না। তাহলে হোস্টেজ অপারেশন কি হবে? রেস্কিউ করতে যান, নাটকের পর নাটক শেষে পরদিন সকাল শুরু হয় আরেক নাটকের মধ্য দিয়ে। 26 তারিখ সকাল 9টায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এবং ব্যারিস্টার তাপস আবারও পিলখানার 4 নম্বর গেটে উপস্থিত হন। ওদিকে 3 নম্বর গেটে আওয়ামী লীগের 200-300 নেতাকর্মী উপস্থিত হয়ে আবারও বিডিআরের পক্ষে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে মিছিলটি পিলখানার ভেতরে ঢুকে যায়। তবে ভেতরে যে কজন ঢুকেছিলেন তার চেয়ে কয়েক গুণ বেশি লোকজন নিয়ে পিলখানা থেকে কিছুক্ষণ পরে বেরিয়ে আসে আওয়ামী লীগের ওই মিছিলটি। 27 তারিখ তো 26 তারিখে একটা মাইক্রোবাসে করে বাইরের যে লোকেরা ভেতরে ঢুকেছিল তারা বের হয়ে যায়। 26 তারিখ দুপুর 2:30 12 সদস্যের মহাজোট মধ্যস্থকারী কমিটি গঠন করা হয়। আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলের নেতৃত্বে এই কমিটি আবারও হোটেল আম্বালা ইনে বিডিআরের সাথে লোক দেখানো বৈঠক করেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম আবারও 4 নম্বর গেট দিয়ে পিলখানায় প্রবেশ করেন। বিকেল 5টায় শেষবারের মতো আবারও ঘোষণা দেওয়া হয় বিডিআর অস্ত্র সমর্পণ করবে। মজার বিষয় হলো, বিডিআর এবার আর পুলিশ কিংবা সেনাবাহিনীর কাছে অস্ত্র জমা দেওয়ার কোনো শর্ত দেয়নি। তবে শর্ত না থাকলেও পুলিশের মাধ্যমে পিলখানার নিয়ন্ত্রণ নেয় সরকার। এর পরপরই শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, পরিস্থিতি এখন সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে। নানা ধরনের গুজব ছড়িয়ে পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টাও মহল বিশেষ করছে, সে বিষয়েও সকলকে সজাগ থাকার আমি অনুরোধ জানাই। 27 তারিখ বাংলাদেশের মানুষের ঘুম ভেঙেছে ইতিহাসের নারকীয় এক হত্যাকাণ্ডের সাক্ষী হয়ে। শোকে বিহ্বল জাতির মেধাবী 57 কর্মকর্তার ক্ষত বিক্ষত এক একটি মরদেহ যেন গোটা জাতিকে দুমড়ে মুছড়ে শোকে স্তব্ধ করে দিয়েছিল। এভাবেই শেষ হয় শ্বাসরুদ্ধকর পিলখানা ট্র্যাজেডির 33 ঘণ্টা।
পিলখানার ঘটনা নিয়ন্ত্রণে আনতে কেন 2 দিন সময় লাগলো, একজন অফিসারকেও জীবিত উদ্ধার না করলে সরকার এই 2 দিনে আসলে কি পদক্ষেপ নিয়েছিল সেটা জানতে আমরা পিলখানা হত্যাকাণ্ডের শেষ 1 ঘন্টার একটি ঘটনা দেখে আসব। 27 তারিখ বিকেল 5টায় বিডিআরের অস্ত্র সমর্পণের ঘণ্টাখানেক আগে শেখ তাপসের নেতৃত্বে একটি দল শেষবারের মতো মাইকিং করে জীবিত কেউ থাকলে বের হয়ে আসার অনুরোধ করেছিলেন। মাইকিং শুনে যেসব সেনা কর্মকর্তারা জীবন বাঁচাতে গাড়ির কাছে গিয়েছিলেন তাদের একজন ক্যাপ্টেন তানভীর, যার লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি। আমাদের হাতে আসা একজন সিপাহীর জিজ্ঞাসাবাদের একটি রেকর্ডে ক্যাপ্টেন তানভীর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। উনি হচ্ছেন আমাদের এমপি তাপস। তখন উনি আমার দিকে বড় করে চোখ থেকে তাকালেন, এমপি তাপস। ওনাকে বলছে ঠিক আছে আপনার গাড়িতে উঠে। আমি বললাম স্যার আমাকে নিয়ে যান, আমি এখানে একা কি করবো। বলছে না তুমি 1 নম্বর গেট দিয়ে, তারপরে বলতো যে 1 নম্বর গেট দিয়ে তুমি বাইরে চলে যাও। বললাম ওনাকে গাড়িতে উঠে চলে যাবে। এর মধ্যে তার স্যার আমার হাতে হাত রাখে নাকি বলে মহিত তুমি কোনো চিন্তা করো না, তুমি বাসা চলে যাও। চলে গেলেন গাড়ি নিয়ে, আমি চলে আসবো। অনুসন্ধানে জানা যায় বিডিআর সৈনিকদের জিজ্ঞাসাবাদের সময় গোপনে রেকর্ড করা এই বক্তব্যটি সিপাহী মুহিতের, যিনি বিডিআর হত্যা মামলার 70 নম্বর আসামি। জিজ্ঞাসাবাদের সময় একজন সেনা কর্মকর্তার কাছে সিপাহী মুহিত ক্যাপ্টেন তানভীরের ভাগ্যে আসলে কি ঘটেছিল তার বিশদ বর্ণনা দিয়েছেন। কোনোভাবেই কিছু হয় না। উনি এখান থেকে ফোনে কথা বললেন, আমার মোবাইলে কথা বললেন, এক জায়গায় স্যার বললেন, আরেক জায়গায় চুরি করে কথা বললেন। তখন আমার মোবাইলেরও চার্জ নাই, মোবাইল বন্ধ হয়ে গেছে, আমিও কথা বলতে পারলাম না। আমি আরো স্যারের সাথে রাগারাগি করছি স্যার আপনার জন্য, আমিও আমার পরিবারের সাথে কথা বলতে পারলাম না। সিপাহী মুহিতের বক্তব্য অনুযায়ী ক্যাপ্টেন তানভীর সবশেষ তার স্ত্রীর সাথে মুহিতের মোবাইল ফোনে কথা বলেছেন এবং ফোনের চার্জ শেষ হয়ে যাবার পর লাইন কেটে যায়। ঘটনার সত্যতা জানতে আমরা তানভীরের স্ত্রীর সাথে কথা বলেছিলাম। তানভীরের স্ত্রীও ঠিক মুহিতের মতো একই বক্তব্য দিয়েছেন। ফোনে কথা বলতে বলতে কি ফোন কেটে গিয়েছিল, এরকম কিছু মনে করতে পারেন? এরকম ফোন হয় কেটে গিয়েছিল বা কোনো আর সাউন্ড পরে শুনতে পাইনি। তার মানে সিপাহী মুহিত এবং তানভীরের স্ত্রী দুজনের বক্তব্যে এটা পরিষ্কার যে ক্যাপ্টেন তানভীরকে বিডিআর নয়, তাপস নিজেই হত্যা করেছে। অতএব তাপসই বলতে পারবে তানভীর কি জীবিত নাকি তাকে মেরে ফেলা হয়েছে। দেখলাম গাড়ি, আমি হাত উঠাইলাম, গাড়ি ব্রেক করলো, ব্রেক করে এখান থেকে 2 জন লোক নেমে আসলো, একজন সিভিল আর একজন ড্রাইভার পোশাকটা। আমাকে বললো যে ঠিক আছে কি করছে, আমি বলছি এখানে একজন অফিসার আসে। হ্যাঁ আসে, এখানে আসলো, আসার পরে জিজ্ঞেস করলো যে আপনি কে? উনি বলছেন যে আমি ক্যাপ্টেন তানভীর। উনি হচ্ছেন আমাদের এমপি তাপস। যে লোকটা, এই লোকটা হচ্ছে এমপি তাপস সাহেব। তখন উনি আমার দিকে বড় করে চোখ থেকে তাকালেন, এমপি তাপস। ওনাকে বলছে ঠিক আছে আপনার গাড়িতে উঠে। সূত্র জানিয়েছে মুহিতের জিজ্ঞাসাবাদের এই রেকর্ডটি সিআইডিতে থাকাকালীন সেনাবাহিনী এবং র্যাবের কয়েক দফা জিজ্ঞাসাবাদ শেষে মুহিতকে সিআইডিতে জিজ্ঞাসাবাদের সময় মুহিত বলেন, আমার কোনো দোষ নেই, আমার অপরাধ একটাই, তা হলো জিজ্ঞাসাবাদে আমি ক্যাপ্টেন তানভীরকে তাপসের গাড়িতে তুলে দেওয়ার কথা সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে জানিয়েছিলাম। কোনো একটি জিজ্ঞাসাবাদের সময় তাপস নিজে উপস্থিত থেকে মুহিতকে নির্যাতন করেছেন বলেও অভিযোগ করতে শোনা যায় সিপাহী মুহিতের ওই গোপন রেকর্ডে। ফোন করেন তানভীর স্যারে, আমি তানভীর স্যারকে কথা দিচ্ছি, তানভীর স্যারকে তাপস স্যারের গাড়িতে উঠে দিচ্ছি। উনি যা বলবে তাই। উনি যদি আমি বলে যে আমি ওনাকে পাঠাই না, তাহলে আমার বাড়িটা তিনি বলছি তাপসের কথা, আমাকে এমন পিছনে দিল, দিয়ে আমাকে নিয়ে আবার সেনের ভিতরে রাখলো। রাখার পরে আবার লোক আসছে, তাপস সাহেব আসছে, তাপস সাহেবকে নিয়ে আসে। তারা এনে বলে স্যার ওই সাবার বেটা সবাই আপনার বলে আপনাকে তানভীরকে নাকি আপনি নিয়ে আসতেন, নিয়ে আসে। সে এমন জোরে থাপ্পড় মারলো আমাকে একটা, আমি একটা বাড়িতে বলে গেলাম। উঠাইলো, উঠাই বলছে তুই এই কথা আর কখনো যাতে তোর মুখ দিয়া না আসে। পিলখানা ট্র্যাজেডির 33 ঘন্টা মূলত সেনাবাহিনীর যেসব অফিসার বেঁচে ছিলেন তাদেরকে খুঁজে খুঁজে মারার জন্যই কালক্ষেপণ করা হয়েছিল, যে অভিযানের শেষ হয় তানভীরকে গুম অথবা খুন করার মধ্য দিয়ে। বিএম এর ক্যারেট দিয়ে দিতে পারতো, 5 জন করে প্রত্যেক বছর এখানে দেওয়া যায়, সেটা যদি না দিতে পারতো তাহলে তাদের দিতে পারতো। কিন্তু এরা তো জানে যে আমার অফিসার না, সে জানে যে এটা আর্মির অফিসার। আর্মি থেকে পার্মানেন্ট যদি চলে আসতো তাহলে সে জানতো এটা আমার অফিসার, কোন অবস্থায় মারতো না, মারতে গেলে নিজেদের মধ্যে যুদ্ধ লেগে যেত। পিলখানা ট্র্যাজেডি বলতে আমরা শুধুই 25 থেকে 27 ফেব্রুয়ারির হত্যাকাণ্ডকেই জানি, কিন্তু পিলখানার মূল ট্র্যাজেডির শুরু হয়েছিল বিডিআর অস্ত্র সমর্পণের পর। সিপাহী মুহিতের মতো যারাই মূল ঘটনা তুলে ধরতে চেয়েছিলেন তাদেরকেই ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে।
2009 সালের মার্চের 3 তারিখ বিডিআরেরা কাজে যোগ দেওয়ার পর থেকে জিজ্ঞাসাবাদের নামে সেনাবাহিনী মোট 108 জন বিডিআর জওয়ানকে হত্যা করেছে। এদের মধ্যে কয়েকজন ঘটনার পরিকল্পনার সাথে জড়িত, বাকিরা গুরুত্বপূর্ণ সাক্ষী। নিরীহ এসব বিডিআর সদস্যদের মৃত্যুর কারণ, পোস্টমর্টেম রিপোর্ট কিংবা হত্যাকাণ্ডের তদন্ত কোনো কিছুতেই বিডিআর পরিবারকে হস্তক্ষেপ করতে দেওয়া হয়নি। এমনকি গণমাধ্যমে কথা বলা নিয়েও দেয়া হয়েছিল কঠোর নিষেধাজ্ঞা। পিলখানা হত্যাকাণ্ডের পর জিজ্ঞাসাবাদে যারাই সত্য ঘটনা তুলে ধরতে চেয়েছে তাকেই হত্যা করা হয়েছে। কারণ পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনার সাথে সেনাবাহিনী এবং আওয়ামী লীগের কোন কোন ব্যক্তি জড়িত ছিল তা একমাত্র বিডিআর সদস্যরাই জানত। যে কারণে বিডিআরের গুরুত্বপূর্ণ সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদের নামে নির্মমভাবে হত্যা করা হয়। আমি কেন 16 বছর জেল খাটলাম, এই জেল খাটার যে কারণ, এই কারণ আজ পর্যন্ত আমি আবিষ্কার করতে পারি নাই। আমার কাছে অত্যন্ত আশ্চর্যের কোয়েশ্চেন ছিল যে একটা নিরপরাধ মানুষকে কিভাবে 16টা বছর একটা দেশের বিচার বিভাগ আটকিয়ে রাখতে পারে। পিলখানার ভিতরে হত্যাকাণ্ডের সময় ভাই একটা পরিষ্কার একটা ছাই রঙের একটা পিক আপ ছিল। আমার সেলিম যেটা বলে, স্যার আমাদের মারার কোনো পরিকল্পনা ছিল না। দেখেন আমিও ইনজুর্ড, মানে রিকোয়েস্টেড গুলি তার হাতে লেগেছিল, আমাকে দেখাইছি, আমি দেখছি, তার কাছে কাগজও ছিল। তা আমি বললাম যে তুমি তো সবারে কাম 1 by 1 বললা, তোর ঘটনা এটা কেন? তো স্যার আমরা তো এর মধ্যে ছিলাম না, আমার কথা ছিল, আমাদের পরিকল্পনা একরকম ছিল, এখানে এটা ছিল না। কিন্তু বাইরে থেকে একটা পিক আপ আসে, এই পিক আপ থেকে গুলি করে। তো সেখানে তো স্যার আমাকেও চিনে না, ওই সারদের এক লাইনে ছিল, তো গুলিটা সারদের গায়ে লাগে, ওই গুলির একটা অংশ আমার গায়ে লাগে। আবার এইটা করে সম্পূর্ণ বহিরাগত। আমি বিশ্বাস করি এটা ভারত থেকে আসা, যাদেরকে পরে সুন্দর করে পার করে দেওয়া হয়। একটা অংশ চলে যায় গাড়িতে করে আসাদুজ্জামান নূর এলাকার ওই এলাকা দিয়ে, আরেকটা অংশ যায় বিমানে। এই অংশটাকে ফলো করে ডিজিএফআই, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এয়ারপোর্টে। আমি সেটা বের হয়ে যায় অ্যাম্বুলেন্সের মাধ্যমে, আঞ্জুমান মফিজের অ্যাম্বুলেন্সের মাধ্যমে চলে যায়। তো এটা সম্পূর্ণ বহিরাগত পরিকল্পনা। সহযোগিতা করে আমাদের কিছু সেনাবাহিনী অফিসার, ভিতরে ছিল কর্নেল শামস, তার ব্যাটালিয়নের সদস্য, আর বাইরে তো বললাম রেজানুর কাজ করে নাই। আর আমাদের শেখ হাসিনা যদি থাকে জড়িত, কে কি কাজ করবে, কাজ করতে পারে নাই। তবে আমি মনে করি দায়িত্ব পালনের অনীহা, এই কারণে সবাইকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। আমাদের দুর্ভাগ্য, মইনুল আমাদের সেনাপ্রধান ছিলেন, এটা আমাদের লজ্জা। পরবর্তীতে সেনাপ্রধান থাকেন যেন মুবিন, ইনিও এই অনাচার করে গেছেন। হত্যাকাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন পিলখানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান। দরবার হলে সেদিন কি ঘটেছিল তার সবচেয়ে কাছ থেকে তিনিই দেখেছিলেন। সে ছিল মেন সাক্ষী। আমাকে বলছে যে আমরা 3 জন মেন সাক্ষী, এখন 3 জন মেন সাক্ষী হান বাঁচায় না মাইরে ফেলায় তো জানি না। আমি বলছি যে তুমি যা যা হয়েছে ওখানে দরবারে যা অফিসাররা বলছে এগুলো বলতে গেলা কেন? বললে কি হবে? সত্যি কথা বলবো না? হাসিনা ইচ্ছে করে মারছে, বলবো না? আমি যদি মরে যাই মরে যাবো, তার অসুবিধা। পিলখানা জামে মসজিদের ইমাম সাহেব শুধু দরবার হল নয়, আরো অনেক কিছু সাক্ষী ছিলেন। ঘটনার কয়েক মাস আগে থেকেই শুক্রবার জুম্মার নামাজের শেষে যেসব গোপন মিটিংগুলো হতো, সেখানে বিডিআরের সৈনিকদের সাথে তাপস, নানক এবং আওয়ামী লীগ নেতা তোরাব আলী সহ অনেককে উপস্থিত থাকতে দেখেছিলেন মসজিদের ইমাম সিদ্দিকুর রহমান। এই ডিসেম্বর মাস থেকে প্রতি শুক্রবার আমাদের মসজিদে আসতো, আইসা নামাজ পড়ে তারপর বলতো কি, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব আপনারা যান, মুয়াজ্জিন সাহেব আপনি পরে এসে একটু মসজিদ আটকাইয়েন, আমরা একটু কথা বলি। কিছু লোক নিয়ে উনি মসজিদের মাঝখানে বসে কথা বলতো, চারপাশে দরজা আটকাইয়া, তাই ওগুলো বাইরে থেকে শোনার কোনো কায়দা নেই, শোনা যাইতো না। এরকম প্রতি শুক্রবার করতো। ওই যে হাজি সেলিম নাকি ওনার নাম, আমাকে হুজুর যখন বাসায় আসছে দরবার হল থেকে, তারপরে মানে উনি ঘরে পায়চারি করে আর মানে পান খায় আর পাগলের মতো করতেছে যে এইসব কাহিনীর জন্য হয়েছে, এসব তো আমাদের সৈনিকরা করবে না, কখনোই আমাদের সৈনিকরা অফিসারের উপরে আক্রমণ করবে না। যেভাবে গুলি করতে করতে ভিতরে ঢুকে গেছে, আর একজন হিন্দিতে কথা বলে, ইংলিশে কথা বলে, কমেন্ট করে ওদেরকে। পিলখানা জামে মসজিদের পেশ ইমাম তার পরিবারকে জানিয়েছিলেন, দরবার হলে বিডিআরের একজন সৈনিক প্রথমে অস্ত্র ধরলেও প্রথম হত্যা করা হয় বিডিআরের একজন সৈনিককে, যে কারণেই সৈনিকেরা উত্তেজিত হয়ে উঠেছিলেন। তারপরেও বিডিআরের সৈনিকেরা কোনো অফিসারকে গুলি করেননি, বরং একটি আতঙ্কের পরিবেশ তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই কয়েকজন অজ্ঞাত মুখোশধারী দরবার হলে ঢুকে অফিসারদেরকে এলো পাতাড়ি গুলি করতে থাকেন। যারা আমাদের সৈনিক তারা কিন্তু উপরে গুলি করছে, তারা কিন্তু ভিতরে গুলি করেনি, গায়ে গুলি করেনি। তাদেরকে গুলি করার অর্ডার দিয়েছে একজন, মানে বলতেছে আমাদের বাসার সামনে থেকে যায় এক বাবুর্চি, হাতে একটা লাঠি। তখন আমার ছেলে আবার ওয়ালের উপর থেকে বলতেছে, আঙ্কেল আপনি লাঠি নিয়ে যান কেন? আমি যদি লাঠি না নিই না আমার নাকি মেরে ফেলবে।
এখন এরা ভয়ে এরা অস্ত্র নিছে, কিন্তু এরা গুলি করে নাই। এরা কি করছে, ওই ছাদের দিকে গুলি করছে, উপরে গুলি করছে, এই করিডোরে ওরা বের হয়ে চলে গেছে। ঘটনার পর জিজ্ঞাসাবাদেও ইমাম সাহেব একই কথা বলেছিলেন, কিন্তু বহিরাগতদের হিন্দিতে কথা বলার বিষয়গুলো বাদ দিয়ে সরকারের লিখে দেওয়া সাক্ষী দেওয়ার জন্য ইমাম সাহেবকে চাপ দেওয়া হয়, কিন্তু ইমাম সাহেব সেই চাপে মিথ্যা সাক্ষী দিতে রাজি হননি, যে কারণে তার উপর শুরু হয় শারীরিক এবং মানসিক নির্যাতন। আমাকে স্টেটমেন্ট ওখানে চেঞ্জ করতে বলছে, আপনার স্টেটমেন্ট সবগুলো ডিলিট করে আমরা নতুন যেটা বলবো সেইটা আপনি দেবেন, সেই বয়ান রেকর্ড করব। এটার জন্য খুব চাপ দিয়েছে। চাপ দেওয়ার পর উনি বলছে যে আমি কোনোদিন এটা পাল্টাবো না, কারণ আমি যা চোখে দেখছি এবং আমি যা দেখছি, যা ঘটনা ঘটছে, এগুলো আমি বলবোই। এটা ছাড়া আমি মিথ্যা কথা বলতে পারবো না। সেটা আপনারা যা করেন। তখন তারা নিয়ে একটা সৈনিকের মানে লজ্জাস্থানে নাকি কারেন্ট দিয়ে শক দেয়, এইটা দেখাইছে উনি মানে আমি ওই সময় মানে অজ্ঞান হয়ে যাই, এরকম অবস্থা হয়ে গেছিল আমার। আমি মানুষ এরকম কিভাবে করে। তারপরেও ইমাম সাহেব কোনোভাবেই মিথ্যা বলতে রাজি না হয় 2009 সালের 12ই মার্চ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যাওয়া হয় তাকে। সেদিনই ছিল তার জীবনের শেষ দিন। নিজের পায়ে হেঁটে যাওয়া মানুষটি পরদিন পরিবারের কাছে লাশ হয়ে ফিরে আসেন। বিডিআর এর 3টা থেকে 6টা পর্যন্ত কি চিকিৎসা হয়েছে এবং ঢাকা মেডিকেলেও যে কি চিকিৎসা হয়েছে আমরা তো কোনো চিকিৎসার কিছুই জানি না। এবং পোস্টমর্টম রিপোর্ট কি আসলো, আসল রিপোর্ট, যে সেই রিপোর্টটা আমাদেরকে দিল না। পিলখানা জামে মসজিদের পেশিমা মাওলানা রফিকুল ইসলামের মৃত্যুর কারণ হিসাবে পরিবারকে জানানো হয়েছিল হার্ট অ্যাটাক। ইমাম সাহেবের মতো 3 তারিখের পর থেকে হঠাৎ করেই পিলখানা থেকে ধরে নিয়ে যাওয়া বিডিআর সদস্যদের হার্ট অ্যাটাক এবং আত্মহত্যার সংখ্যা বাড়তে থাকে, যা ছিল মূলত সেনাবাহিনীর বিডিআর সদস্যদেরকে হত্যার একটি কৌশল। আত্মহত্যার নামে সেনাবাহিনীর এরকম এক হত্যাকাণ্ডের শিকার দিনাজপুর সেক্টরের বিডিআরের নায়েক সুবেদার মোজাম্মেল হক। প্রায় 6 ফুট লম্বা একজন মানুষকে হত্যার পর লো হাইটের বাথরুমের সিলিংয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যার গল্প সাজানো হয়। মেজর আসাদ স্যার মারা গিয়েছিলেন, লেফটেন্যান্ট কর্নেল কায়সার স্যার ওনার কিলারদেরকে আইডেন্টিফাই করা। তারপরে আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন ভালো মানুষ সেন্ট্রাল সুবেদার মেজর নুরুল ইসলাম, উনার হত্যাকাণ্ডে খুনে কারা ছিল। তারপরে মেজর সালাম। এ প্রসঙ্গে আরেকটা ইএমই ব্রাঞ্চ, যেটা ইএমই বিডিআর এর অংশ, তো ইএমইর যে ডিএডি কে জিজ্ঞাসাবাদ করা হয়, ওই জিজ্ঞাসাবাদের করে ওই বিকালবেলা ওই ইএমই ডিএডি কে আমরা ব্যারাকে ফেরত দিয়ে আসি। দিয়ে আসার পর কয়েক ঘন্টা পরে মনে হয় সন্ধ্যাবেলা আমরা খবর পেলাম যে আমি সেটে খুব শুনলাম যে ব্যারাকে একজন আত্মহত্যা করছে। পিলখানা হত্যাকাণ্ডের মাস 3 আগে থেকে যেসব মিটিংগুলো হতো, এরকম গোপন 2-1টি মিটিংয়ে উপস্থিত ছিলেন ডিএডি হাবিব। আওয়ামী লীগ নেতা এবং বিডিআরের কিছু সদস্যের গভীর ষড়যন্ত্র বুঝতে পেরে সে মিটিংয়ের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা গোপনে রেকর্ড করেছিলেন, যে কারণে পিলখানা হত্যা মামলায় ডিএডি হাবিবের গুরুত্বপূর্ণ জবানবন্দি পাওয়া যেত। কিন্তু জিজ্ঞাসাবাদের নামে তাকে 2009 সালে হত্যা করা হয়। তবে মৃত্যুর আগের জিজ্ঞাসাবাদের সময়কার একটি রেকর্ড আমরা আমাদের অনুসন্ধানে সংগ্রহ করেছি। এত নিরীহ লোক মারা যাচ্ছে, তো এই জন্য আমার ওই লাগছে। আমার কাছে যারা এই কেসের হোতা তাদের আমার কাছে রেকর্ড আছে। কি রেকর্ড আছে? মোবাইল রেকর্ড। মোবাইল রেকর্ড কোথায়? আমার বাসায় আছে, আমার স্ত্রীর কাছে একটা আছে, আর একটা আমার একজন লেখা আছে কয় তারিখ যেন এটা করা আছে। ডিএডি হাবিবের বাসার সেই ক্যাসেট হয়তো সেনাবাহিনী উদ্ধার করেছিল, কিন্তু আদালতে উপস্থাপন করা হয়নি, কারণ সেখানে আওয়ামী লীগ নেতাদের জড়িত থাকার সব প্রমাণ ছিল। রেকর্ডে লিখে রাখছি এই এদের সাথে কথোপকথনে কারা কারা জড়িত এর ভেতর। বেশ কিছু লোক আছে, যেমন এটা প্রথমে ছিল আগে এমপি সেলিমের কাছে। কোন সেলিম? এমপি শেখ সেলিম আর কি। শেখ সেলিম? হ্যাঁ। আওয়ামী লীগের সাথে বিডিআরের ধারাবাহিক এসব গোপন মিটিং এর বিষয়টি জানার পর কিছু সৈনিক বিডিআরের নিজস্ব সিকিউরিটি ইউনিটকে জানিয়েছিল। ঘটনার 4 দিন আগে 21শে ফেব্রুয়ারি সিকিউরিটি ইউনিটের সিনিয়র জেসিও নায়ক সুবেদার রফিকুল ইসলাম বিডিআর সৈনিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য ডিজিএফআই সহ ঊর্ধ্বতন সেনা গোয়েন্দা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। তার সেই তথ্যের ভিত্তিতে কিছু পদক্ষেপও নেওয়া হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। সুবেদার রফিকুল ইসলামকে প্রথমে ঘটনার গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু হত্যাকাণ্ডে সেনাবাহিনীর সম্পৃক্ত থাকার বিষয়টি ধামাচাপা দিতে ঘটনার প্রায় 2 মাস পরে তাকে আটক করা হয়। কিন্তু মামলার প্রথম চার্জশিটে সুবেদার রফিকুল ইসলামের নাম না থাকা সত্ত্বেও সম্পূরক চার্জশিটের মাধ্যমে তাকে 12 নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। নির্বাচনের উপলক্ষে তুরাবালি, যেটা হাজারীবাগের আওয়ামী লীগের নেতা যে লিটনের বাবা, তার সঙ্গে আমাদের বিডিআর সদস্যরা মিটিং এ করে যে কিভাবে
তাপস সাহেবকে নির্বাচনে জয়ী করা যায়। যদি নির্বাচনে জয়ী করে দিতে পারো তোমাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে। এর উপর বিশেষ করে আমাদের কিছু অসৎ সদস্য তাপসের বাসায় যায় এবং সেখানে তাপস তাদেরকে তার নির্বাচনী কাজকর্ম করার কথা বলে এবং তাদের যে সমস্ত তারা কিছু দাবি দেওয়া পেশ করে সেই দাবি দেওয়া গুলা পুরা করা হবে বলে তাদেরকে আশ্বাস দেয়। আমি ঘটনা ঘটার 5 দিন পূর্বে 21 ফেব্রুয়ারি কর্তৃপক্ষকে জানাই আমার রিপোর্টের বিশেষ করিয়া পিলখানার সমস্ত ম্যাগাজিনে কোয়ার্টার এই কুতে অফিসার নিয়োগ দেওয়া হয় এবং বাহিরের যে সমস্ত গোয়েন্দারা ডিউটি করে। আমি পৃথিবীর ইতিহাসে নজির নাই যে কোনো ঘটনা ঘটার 5 দিন আগে রিপোর্ট দেয়। সেই রিপোর্ট আমি দিছি যে ঘটনা ঘটবে এবং কারা কারা জড়িত। সুবেদার রফিকুল ছিলেন বিডিআরের উজ্জ্বল এক নক্ষত্র। 2009 সালে তিনি অর্জন করেছিলেন শ্রেষ্ঠ ভিওপি কমান্ডার প্রথম পুরস্কার। এছাড়া অসামান্য এসিআর পুরস্কার ছাড়াও বাহিনীতে তার সুনাম ছিল সর্বজন স্বীকৃত। সীমান্তের অতন্দ্র এই প্রহরীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার উদ্দেশ্যেই তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের আগে আওয়ামী লীগের যেসব গোপন মিটিং হয়েছিল সেই মিটিংয়ে অংশ নিয়ে আরেকজন সিপাহী সেলিম রেজা। 2009 সালে জিজ্ঞাসাবাদের সময় রেকর্ড করা সেলিম রেজার বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্যার, আমি নির্বাচনের আগে তাপস বিডিআর কেন্দ্রে মসজিদে নামাজ পড়তে আসতেন। ওখানে আসার পরে লেফটেন্যান্ট কর্নেল শামস, লেফটেন্যান্ট কর্নেল ফুরকান, মেজর রেজা ওনারা কথা বলতেন। আমিও এখানে ছিলাম, আমিও মাঝে মধ্যে তাদের সাথে কথা বলতাম। কথা বলার এক পর্যায়ে নির্বাচনের কিছু আগে আবার তাপস সাহেব পিলখানার ভিতরে এসে নির্বাচনী ঘোষণা শুরু করে। তখন বলে বিডিআর তো অনেক সমস্যা আছে, তো আমরা এগুলো ক্ষমতায় গেলে সমাধান করে দেবো, তো এখানে বেশি কথা বলা যায় না, তো আপনারা আমার বাসায় আসেন। এই চলে গেল। এরপরে যখন নির্বাচন হয়ে গেল, নির্বাচন হয়ে যাওয়ার পরে লেফটেন্যান্ট কর্নেল শামস উদ্বুদ্ধ করলো আমাদেরকে, তোমরা যে কথা বললে তো তোমাদের দাবি দেওয়া তো কেমন কিছু হলো না। এখন আমি একটা প্ল্যান করে দিচ্ছি, তোমরা সেই প্ল্যান মোতাবেক শেখ সেলিমের বাসায় যাবো, তোমাদের দাবি দেওয়া জানিয়ে আসবো, আর যা যা করা লাগে আমি করে দেবো সবকিছু। জিজ্ঞাসাবাদে সেলিম রেজা জানিয়েছিলেন তাপস সেলিমদের সাথে গোপন বৈঠকে বিডিআর সদস্যদেরকে বলা হয়েছিল দরবার হলে শুধুমাত্র বিডিআর ডিজিকে জিম্মি করলেই শেখ হাসিনা তাদের সব শর্ত মেনে নেবেন। কিন্তু দরবার হলে যখন অফিসারদেরকে গুলি করে হত্যা করা শুরু হয় তখন সেলিম রেজা বহিরাগত খুনিদের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরেছিলেন, যে কারণে তিনিও গুলিবিদ্ধ হন। পিলখানার ঘটনায় সেলিম রেজার গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হবার প্রমাণও আমাদের কাছে রয়েছে। সেলিম রেজা তারপরেও অপরাধী, কারণ তিনি বিডিআরের ডিজিকে জিম্মি করতে চেয়েছিলেন, কিন্তু ফাঁসি হবার মতো অপরাধ সেলিম রেজা করেননি। আওয়ামী লীগ নেতাদেরকে বাঁচাতেই সেলিম রেজার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। আমি এটা সমতুল্য অফিসারদের জিম্মি করার উদ্দেশ্য নিচ্ছে, কিন্তু হত্যা করার উদ্দেশ্য ছিল না, কাউকে মারার উদ্দেশ্য ছিল না। তো সেই তখন ওই মুহূর্তে আমি তাদেরকে সেভ করতে পারি, বাঁচাতে পারি। এরপরে এসকালার গাড়ি থেকে যারা ছিল তাদের চুল লম্বা লম্বা ছিল, পরশুরাম দেওয়া আমাকে দেশের কোনো সহি বলে আমার মনে হচ্ছিল না। দেখে ডিজি সাহেব সহ আমাকে গুলি করবে। ডিজি সাহেব জায়গায় দরবারের সামনে পড়ে যায়, আর আমার হাতে প্রথমে বুকে লাগে আমার গুলিটা বুলেট প্রুফ থাকায় গুলিটা রিকোয়েস্ট হয়ে মুখের সম্মুখ ভাগ উপরে চলে যায়। আর একটু হলে আমার হয়তো গলায় লাগতো, মানে 3টা গুলি আঘাত আমার গায়ে। পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের আড়াল করতেই বাংলাদেশ সেনাবাহিনী যা করেছে তা হিটলারের বর্বরতাকেও ছাড়িয়ে যায়। হিটলার যদিও অন্য দেশের অন্য ধর্মের মানুষকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু সেনাবাহিনী নিজেদের সহকর্মীদের উপরেও চালিয়েছে মধ্যযুগীয় বর্বরতা। পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের পরিচয় যেই প্রকাশ করতে চেয়েছে তাকেই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বিডিআরের পাশাপাশি সেনাবাহিনীর কর্মকর্তাদেরকেও ন্যূনতম করুণা দেখায়নি সেনাবাহিনী। পিলখানা হত্যাকাণ্ডের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী ছিলেন ক্যাপ্টেন শাহনাজ। তিনি প্রথম হত্যাকাণ্ডে ভারতীয় বাহিনীর উপস্থিতি আবিষ্কার করে গণমাধ্যমকে বক্তব্য দিয়েছিলেন। যে এসএমজিটি দেখা যাচ্ছে সেই এসএমজিটি সিলিংটা নরমাল সিলিং এর মতো না, একটু টেলিও দিতে। এই সিলিং বাইনোকুলারটা আমরা আরবিতে ব্যবহার করি না, আমার জানার মতো বিডিআর ব্যবহার করে না। তার এই বক্তব্যের চড়া মূল্য দিতে হয়েছিল দেশপ্রেমিক সেনা কর্মকর্তা ক্যাপ্টেন শাহনাজ জাহানকে। প্রচন্ড পরিকল্পিত, অনেক আগে থেকে পরিকল্পনা করার বিষয়টা, ওই কথাগুলো তো আমি ওই দিনই বলেছি। তারপরে যেটা হলো যে আমি এরপরে চাকরি ছেড়ে দিই একদিন পরেই, আর 27 তারিখে, তো আমি 28 তারিখে আমি প্রথমে করি অ্যাপেন্ডিক্স যে সাবমিট করি যে আমি এখানে আর চাকরি করব না,
কারণ হচ্ছে আমার মোরাল ডাউন হয়ে গেছে। এখানে বাংলাদেশের মতো আর্মির ভেতর, ঢাকার ভেতরে কিভাবে এই ঘটনা ঘটলো, কেউ কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না আমি যেখানে। এবং আমাকে যখন থ্রেড দেওয়া হলো আমাদেরই প্রতিষ্ঠান থেকে, তখন আমি বুঝে গেলাম যে আসলে এখানে কি হয়েছে। উপরে যে আমি জিজ্ঞেস করছি, তারপরে আমাকে যখন পরবর্তীতে MS করলেন, নিজে কল করলেন, তখন আমি স্যারকে বললাম যে স্যার আমাকে স্যারকে বললাম না, তার আগে যে আমি বলেছিলাম যে জামিউল স্যার ছিলেন আমাদের ইঞ্জিনিয়ার স্যার, তখন MS ব্রাঞ্চে, তখন আমি স্যারকে প্রশ্ন করেছিলাম যে স্যার এই যে পোস্টিং গুলো হলো, আপনি তো নিজেই পোস্টিং গুলোর সাথে যুক্ত ছিলেন, আপনি কি আমাকে বলতে পারেন যে 57 জন অফিসারকে কেন আপনারা গত 3 মাসে একসাথে পোস্টেড করলেন? আপনারা কি জানতেন স্যার এখানে ওনাদেরকে মেরে ফেলা হবে? উনি আমার ফোন, মানে ওনার যে রিয়াকশনটা ছিল, ধরেন আমার কি হবে যে না তো এরকম কিছু না, আমরা হঠাৎ করে শুনলে কি হয়, হি ওয়াজ লাইক তুমি ফোনে এসব কি আলোচনা করতেছো, ইটস সো সিক্রেট থিং, আই হ্যাভ আস্কড হিম। সো উনি আমার ফোনের লাইনটা কেটে দিয়ে আবার অন্য লাইন থেকে কল করেছেন, TND তে কল করেছেন, যেটা আর্মি লাইন আর কি। সেটাতে উনি বললেন যেটা অনেক সিনিয়র হাই লেভেলের বিষয়, যেটা আমরা জানি হাই লেভেলের বিষয়টা, প্রাইম মিনিস্টার নিজে যুক্ত ছিলেন, ইন্ডিয়া প্রেজেন্ট ছিল। এগুলাতে আমি কর্নেল মোস্তাফিজ স্যারের প্রোগ্রামে দেখলাম ইন্ডিয়া তার ফোর্স নিয়ে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু উপস্থিত ছিল, এবং ইন্ডিয়ান ফোর্স নিজেই সেটা তার ওয়েবসাইটে প্রকাশ করেছে, যেটা মোস্তাফিজ ভাই স্যার একটা বলেছেন। সো ওইটা হচ্ছে হাই লেভেলের বিষয়, যেটা আমরা কেউ জানতাম না। নিজের চোখের সামনে সহকর্মীদের পরিকল্পিত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারেননি শাহনাজ, যে কারণে বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে সবচেয়ে সোচ্চার ছিলেন ক্যাপ্টেন শাহনাজ। কিন্তু ক্যান্টনমেন্টের নিয়ন্ত্রণে থাকা সেনাবাহিনীর ওই পক্ষটি ক্যাপ্টেন শাহনাজকে থামাতে পরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যা করেন। হাজব্যান্ড যিনি পরবর্তীতে মারা যান, তিনি ছিলেন 44 আপনার মানে BML লং কোর্সের কন্টেম্পোরারি। উনি ছিলেন ফাইটার পাইলট, কোঅর্ডিনেটর আশরাফ ইবনে আহমেদ। তো তার কাছে আমি একটা ইনফরমেশন পাই, যেমন সে তখন ঢাকায় ছিল, তার ইউনিটে ছিল, সে MiG-29 এর পাইলট ছিল। সে আমাকে ওই 7টা বা 7:30টার দিকে জানায় যে তার একজন আত্মীয় সিভিল, সে নাকি তাকে ফোন করেছিল এবং তারা বলেছিল যে তারা খুব ভয় পাচ্ছে, মানে এই জিনিসটার সাথে অনেকগুলো প্রোগ্রামার যুক্ত ছিল, প্রোগ্রামার। পিলখানা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে 4 দফায় মোট 96 জন মেধাবী সেনা কর্মকর্তাকে বহিষ্কার, আটক, জেল, গুম কিংবা হত্যা করা হয়েছে। এর মধ্যে হত্যাকাণ্ডের পরপর সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী এবং সেনা প্রধানের সামনে প্রতিবাদ করার অপরাধে প্রথমেই সেনাবাহিনীর 13 জন অফিসারকে বহিষ্কার করা হয়। পিলখানার মূল ঘটনা তৎকালীন সময়ে গঠিত তদন্ত কমিশনকে জানানোর অপরাধে 5 জন কমান্ডোকে তাপসের উপর মিথ্যা গ্রেনেড হামলা মামলায় ফাঁসানো হয়। এদের 5 জনকে 13 মাস অজ্ঞাত স্থানে গুম করে রাখার পর গ্রেফতার দেখানো হয়। তারপর সবাইকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে 5 বছর করে কারাদণ্ড দেয়া হয়। তাপস হত্যা মামলার চেষ্টা, এটা একটা ভুয়া মামলা যেটা মতিঝিল থানায় দায়ের করা হয়, এবং এইটাতে যে সমস্ত সিভিলিয়ান যারা অপরাধী আছে তাদেরকে বিচারের আওতায় আনার আগেই একই অপরাধে আর্মির 5 জনকে, ভেরি ইয়াং ট্যালেন্টেড অফিসার যারা খুবই অ্যাক্টিভ ছিল, যারা তারা হয় এই তদন্তের সাথে সম্পৃক্ত অথবা এই বিডিআর হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিল, তাদেরকে প্রথম গুম করা হয়, ব্যাপকভাবে শারীরিক নির্যাতন করা হয়, এবং পেপার ওয়ার্ক, সব থেকে দুঃখজনক হচ্ছে কাগজে কোর্ট মার্শাল, মানে তাদেরকে গুম অবস্থায় পেপার সই করে দেখানো হয়। যখন জেলে হস্তান্তর করা হয় তখন তারা জানতে পারে যে তাদেরকে 5 বছর জেল দেওয়া হয়েছে। এর মধ্যে একটা দীর্ঘ সময় তাদের পরিবার জানতোই না তারা কোথায় এবং তারা কিভাবে তাদের কি অবস্থায় আছে। আমি একটু 5 জন অফিসারের নাম বলি। এরা হচ্ছে ক্যাপ্টেন ফুয়াদ, ক্যাপ্টেন রাজীব, ক্যাপ্টেন হেলাল, ক্যাপ্টেন রেজা এবং ক্যাপ্টেন সুবায়ন। এরা কিন্তু হয় তদন্তের মধ্যে জেনে গেছিল যে আসলে কি জিনিসটা হচ্ছে, কারণ আমরা যেই জবানবন্দি ইনিশিয়াল ইন্টারোগেশনের পরে সেটা পাইতাম, তারা কিন্তু ওদের সাথে শেয়ার করতাম। এবং এই ক্যাপ্টেন রাজীব, ক্যাপ্টেন ফুয়াদ, তারা তো MI3 থেকে বের হয়ে আসছিল, অস্ত্র নিয়ে বের হয়ে আসছিল যে তারা ঢুকে অফিসারদের উদ্ধার করবে। এই সমস্ত অফিসারকে করলো কি, কয়েকদিন পরে, বিডিআর ঘটনার কয়েকদিন পরে তারা এখানে একটা ভয়ঙ্কর খেলা খেলে। তাদের ধারণা থেকে এই অফিসাররা যদি বাইরে থাকে বা জীবিত থাকে তাহলে কিন্তু সত্যটা প্রকাশ পেয়ে যাবে যে এর মধ্যে ভারত জড়িত, এর মধ্যে আওয়ামী লীগ জড়িত, আওয়ামী লীগের কোন কোন নেতা জড়িত। হঠাৎ করে ডিবির মনিরুল ইসলাম এবং র্যাবের তখন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হাসান, খুনি জিয়াউল হাসান,
তারা প্রথম আলোর সাথে মিলে একটা চক্রান্ত করলো। চক্রান্তটা কিভাবে, এই যে 5 জন অফিসারের নাম বললাম তারা কিন্তু তখন বিভিন্ন দপ্তরে চাকরি করতেছে, তদন্তে সাহায্য করতেছে। তারা সবাই কমান্ডো, সবাই বাংলাদেশ সেনাবাহিনীর সব থেকে প্রশিক্ষিত অফিসার, পেশাদার অফিসার, তারা কাজ করতেছে তাদের অফিসে। প্রথম আলোর নিউজ আসলো যে তাপসের উপরে যে বোমা হামলা হয়েছে, মনিরুলের উদ্ধৃতি দিয়ে, মনিরুল প্রথম আলোকে দিয়ে এই চালটা চাললো যে তাপসের উপরে বোমা হামলা হয়েছে সেটাতে সম্ভবত আরো 7 জন জড়িত আছে যারা সেনাবাহিনীর অফিসার। তার 2 দিন পরে প্রথম আলো আবার একটা নিউজ ছাপলো, আবারও মনিরুলের উদ্ধৃতি দিয়ে। সেই পুলিশের ডিবির মনিরুল, পরে যে সিটিআইটি অর সামথিং সেটার প্রধান ছিল, তার বুদ্ধিতে কি আসলো, এই সমস্ত অফিসারকে সেনা কর্তৃপক্ষ অ্যারেস্ট করছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করছে যে তাপসীর উপরে তারা গ্রেনেড হামলা চালাইছিল, বোমা হামলা চালাইছিল। ওয়ারাজ তখনও কিন্তু সে অফিসাররা পেপার দেখে, তারা অফিসে বসে পেপার দেখে দেখতেছে, প্রথম আলো লিখছে যে তাদেরকে নাকি অ্যারেস্ট করা হয়েছে কয়েকদিন আগে এবং তারা নাকি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিছে যে তারা তাপসকে হত্যার চেষ্টা করছিল। তৃতীয় দফায় 2009 সালের সেপ্টেম্বর মাসে ব্রিগেডিয়ার জেনারেল আজমি সহ 7 জনকে বহিষ্কার করা হয়, যাদেরকে পরবর্তীতে লম্বা সময় গুম রেখে নির্যাতন করা হয়েছে। সবশেষ বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সরব ছিলেন এরকম অন্য কর্মকর্তাদেরকে চিহ্নিতকরণের কাজ চলতে থাকে। 2011 সালে MI-STর মেজর জিয়া সহ মোট 68 জন সেনা কর্মকর্তাকে মিথ্যা অভ্যুত্থানের অভিযোগ তুলে একসাথে বহিষ্কার করা হয়। এর মধ্যে 4 জনকে ছেড়ে দেওয়া হলেও বাকি 64 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, যাদের অনেকেই দীর্ঘদিন গুমের শিকার হয়েছিলেন। সবচেয়ে মর্মান্তিক পরিণতি হয়েছিল মেজর জেনারেল রফিক এবং কর্নেল শহীদের, যারা দুজন শেষ মুহূর্ত পর্যন্ত বিডিআর হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এই 2 জন কর্মকর্তাকে যশোর থেকে জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রী PSO-FDর আদেশে ঢাকায় আসতে বলা হয়। হেলিকপ্টারে ঢাকায় আসার পথে সুপরিকল্পিতভাবে 2 জনকেই হেলিকপ্টার ক্র্যাশের নাটক সাজিয়ে হত্যা করা হয়। পিলখানা হত্যাকাণ্ডের শেষ শিকার ক্যাপ্টেন তানভীরকে শেখ তাপসের গাড়িতে তুলে দেওয়ার পর তার ভাগ্যে কি ঘটেছে সেটা নিয়েও সেনাবাহিনী কোনো তদন্ত হতে দিতে চায়নি, যে কারণেই অন্য একজনের লাশ ক্যাপ্টেন তানভীর বলে দাফন করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে অপরিচিত একজনের কবরে তানভীরের নাম ফলক বসিয়ে দেওয়া হয়, কিন্তু তানভীরের পরিবার এখনো প্রিয় মানুষের অপেক্ষায়। বললো এখন যদি তুই বাঁচতে চাস তাহলে তুই একটা লাশ নে। এখানে আমার শ্বশুর শাশুড়ি কোনোভাবেই তো মেনে নিল না, এমনকি ওই প্রোগ্রামে আমার আম্মুকে বললো যে আপনাকে ইয়ে করা হবে, MP করে দেওয়া হবে। আমার আম্মু ওখানে দাঁড়ালোই না। হ্যাঁ, আমার আম্মু চলে আসলো, 2টা ডেড বডি দাফন হলো। তো মেজর গাজ্জালি ভাইয়ের একটা লাশ দাফন হলো 653 নাম্বার, ওনার কবরটা। ওনার শাশুড়িকে হচ্ছে পরবর্তীতে আওয়ামী লীগের MP করা হলো। আমার আম্মু তো ডিনাই করলো, আমার আম্মু এটা মেনে নিল না। আর আমার শ্বশুরকে বললো যে আপনার ফরেন মিনিস্ট্রিতে জব দিবে। আমার দেবরকে ও তো দেশের বাইরে থাকে, বললো যে তাকে আনানো হোক, তাকে হচ্ছে সরাসরি ক্যাপ্টেন হিসাবে ঢুকিয়ে দিবে আর্মিতে। আমাদের আসলে কোনো ফ্যামিলি আমরা কম্প্রোমাইজড কখনোই হইনি। পিলখানা হত্যাকাণ্ডে একজন সামরিক গুরুত্বপূর্ণ সাক্ষীকে হত্যা করা হয়েছিল, তিনি হলেন নাসির উদ্দিন আহমেদ পিন্টু। পিলখানা হত্যাকাণ্ডে বিএনপিকে জড়াতেই আটক করা হয় পুরান ঢাকার জনপ্রিয় এই বিএনপি নেতাকে। এরপর জেলখানায় বিডিআর মামলার আসামিরা তাকে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছিলেন, যে কারণেই পিন্টুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।